আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে ন্যাটো। জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান। শান্তি আলোচনায় ইউরোপীয় মিত্রদেরও যুক্ত করা উচিত জেলেনস্কির। হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে আগুন, ৪ জন নিহত। চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কি বলছে যুক্তরাষ্ট্র? এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় মঙ্গলবার এই ড্রোনগুলো ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে বলা হয়, বেলগরড অঞ্চলে ১৩টি, ভোরোনেজে 10টি, লিপেৎসুকে 4টি, ব্রিয়াংশকে 1টি এবং কৃষ্ণসাগরের আকাশে 5টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক এই হামলার আগে ইউক্রেনের আঘাতে দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলে প্রায় ৪০,০০০ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানান মস্কো নিযুক্ত কর্মকর্তা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। তাই মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প। মস্কো তাদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে বলে দাবি করছে সুইডেন। সুইডেনের সশস্ত্র বাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে, আর সে কারণেই সুইডেন এমন দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সন্ধান করছে যা রাশিয়া এবং তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত অন্যান্য দেশের গভীরে আঘাত হানতে সক্ষম। সোমবার প্রকাশিত এই নথিতে প্রায় ২,০০০ কিলোমিটার কৌশলিক গভীরতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা সম্পন্ন মিসাইল কার্যক্রমে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, মস্কো এবং স্টকহোমের মধ্যে দূরত্ব ১৪,০০০ কিলোমিটারেরও বেশি। রাশিয়ার ক্রমবর্ধমান দীর্ঘ পাল্লার মিলিটারি ক্ষমতার বিপরীতে সুইডেনকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন। গত মাসেই তিনি ইউরোপীয় ন্যাটো দেশের নাগরিকদের সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। মস্কো অবশ্য পশ্চিম দেশের প্রতি বিদ্বেষমূলক কোনো উদ্দেশ্য থাকার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে পশ্চিম দেশের প্রতি বিদ্বেষমূলক কোনো অভিযোগ রাশিয়া বারবার প্রত্যাখ্যান করেছে। তারা তাদের সীমান্তের কাছাকাছি ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পশ্চিমের বেপরোয়া মিলিটারিকরণের নিন্দা করেছে। জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য অ্যান্টিশিপ বা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পরমাণু অস্ত্রধারী দেশটির নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে। ক্ষেপণাস্ত্রটি সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনী দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, নতুন এই অস্ত্র ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক গাইডেড প্রযুক্তি এবং উন্নত কৌশলগত গতিশীলতার সুবিধা রয়েছে। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ও উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ সহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর পরীক্ষাটিকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অঙ্গীকারের বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেছে। বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং ৩ বাহিনীর প্রধানরা অংশগ্রহণকারী ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার নবনিযুক্ত দেশীয় ক্রুজ মিসাইল ফাতেহ ৪-এর সফল উৎক্ষেপণ চালায়। সেই সময় আইএসপিআর জানিয়েছিল, উন্নত এভিওনিক্স এবং অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম যুক্ত এই ক্ষেপণাস্ত্র অনেক নিচু দিয়ে উড়ে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম এবং নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। শান্তি আলোচনায় ইউরোপীয় মিত্রদেরও যুক্ত করা উচিত জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে শান্তি পরিকল্পনায় ইউরোপীয় মিত্রদেরও অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, মার্কিন সমর্থিত কাঠামো এগিয়ে নিতে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কিয়েভ প্রস্তুত। এই আলোচনায় ইউরোপীয় মিত্রদের অন্তর্ভুক্ত করা উচিত। জেলেনস্কি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের নিরাপত্তা সিদ্ধান্তে ইউক্রেনকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে। ঠিক তেমনি ইউরোপ সম্পর্কিত নিরাপত্তা সিদ্ধান্তে ইউরোপকে
তাদেরকেই অন্তর্ভুক্ত করা হবে। এইদিকে ইউরোপীয় মিত্রদের একটি বিশেষ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিয়েভ আহ্বান জানিয়েছে যেন তারা ইউক্রেনের জন্য একটি আশ্বস্তি বাহিনী মোতায়েনের একটি কাঠামো তৈরি করে এবং একই সঙ্গে রাশিয়া যুদ্ধ শেষ করতে রাজি না হওয়া পর্যন্ত সমর্থন অব্যাহত রাখে। এর আগে ইউরোপীয় মিত্রদের অন্যতম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছিলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত শান্তি পরিকল্পনা ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বিধ্বংসী সংঘাতে জড়িয়েছে রাশিয়া ইউক্রেন। এই দুরাবস্থার অবসান ঘটাতে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে মার্কিন এবং ইউক্রেনীয় কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে আগুন, ৪ জন নিহত। হংকংয়ে ৩১ তলা একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আজ বুধবার স্থানীয় সময় বেলা 2:৫১ স্থানীয় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আবাসিক কমপ্লেক্সটি হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো এলাকায় অবস্থিত। কমপ্লেক্সটির নাম ওয়াং ফুক কোর্ট। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে প্রায় ২,০০০ ফ্ল্যাট রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশের বরাতে সরকারি সম্প্রচার মাধ্যম RTHকে জানায়, জ্বলন্ত কয়েকটি ভবনের ভেতরে এখনও কয়েকজন আটকা রয়েছেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তারা কমপ্লেক্সটির নিচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছেন। বিশ্বের যেসব দেশে ভবন নির্মাণে এখনও বাঁশের মাচা ব্যবহার করা হয়, হংকং সেগুলোর একটি। হংকং পরিবহন বিভাগ জানায়, আগুনের কারণে তাইপো রোডে পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কে চলাচলকারী গাড়ি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কি বলছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে চীনের সামরিক সদস্যরা ছিলেন, কারণ ওই ঘাঁটির একটি অংশে যুক্তরাষ্ট্রকে ঢুকতে দেওয়া হয়নি। ২ জন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ২ মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনের গণমুক্তি ফৌজের সদস্যদের UAE আতিথ্য দিচ্ছিল। ওই কর্মকর্তারা জানান, ২০২০ সালের দিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন ধারণা করেছিলেন। ঘটনাটি সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যখন জায়েদ মিলিটারি সিটির একটি অংশে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, তখন তা নাকচ করা হয়েছিল। তারপরই যুক্তরাষ্ট্র ঘাঁটিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে। যুক্তরাষ্ট্র কিভাবে চীনা সামরিক সদস্যদের উপস্থিতির বিষয়টি জানতে পারল বা ওই ঘাঁটিতে তাদের কি ভূমিকা ছিল, সে সম্পর্কে সাবেক এই ২ কর্মকর্তা কেউ কিছু জানাননি। ২ সাবেক মার্কিন কর্মকর্তাই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, PLA হয়তো জায়েদ মিলিটারি সিটি ব্যবহার করে আরব আমিরাতে থাকা মার্কিন বাহিনীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। আরব আমিরাতের আল ধাফরার এয়ারবেজে যুক্তরাষ্ট্রের ৩৮০তম এয়ার এক্সপেডিশনারি ফোর্স মোতায়েন রয়েছে এবং এটি আবুধাবি থেকে মাত্র ২০ মাইল দক্ষিণে অবস্থিত। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, আর্থিক সহায়তার বিনিময়ে পূর্ব এশীয় কিছু দেশ PLA-কে তাদের দেশে থাকার সুযোগ দিয়েছিল বলে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছিল। আরব আমিরাতের জায়েদ মিলিটারি সিটিতে PLA-র উপস্থিতির সঙ্গে এর মিল খুঁজে পায় যুক্তরাষ্ট্র। আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনা সামরিক বাহিনীর তৎপরতা নিয়ে এর আগে কোনো খবর প্রকাশিত হয়নি।